আপনার নামটা একটু বলুন। আমার নাম শামিমা। শামিমা, বয়স কত? বয়স এখন 27। 27 ইয়ার্স। ওকে, জন্ম জেলা? জন্ম পুরান ঢাকায়। পুরান ঢাকাতে আপনার জন্ম? হ্যাঁ, পুরান ঢাকাতেই আমার ফ্যামিলি। তার মানে আপনি ঢাকাইয়া কুট্টি যেটাকে বলে বলতে পারেন এরকমই। আচ্ছা, পুরান ঢাকার ভাষা পারেন? হ্যাঁ। ওকে, ঠিক আছে, আপনি যে ভাষাতে যেভাবে বলতে কমফোর্ট ফিল করেন সেভাবেই বলবেন। তো আমাদের এই যে অনুষ্ঠানটি জীবন গল্প, এটা নিশ্চয়ই আপনি শুনেছেন এর আগে? হ্যাঁ, শুনেছি। ওকে, ঠিক আছে, তাহলে আপনার আইডিয়া আছে। জি বলুন, আপনি কি গল্প আজকে আমাদেরকে শোনাতে এসেছেন? আমি আমার ছোটবেলা থেকে মানে জন্ম থেকেই শুরু করতে চাচ্ছি। আমি হচ্ছে আমার বাবা যিনি ছিলেন উনিও পুরান ঢাকার, আমার মাও পুরান ঢাকার। তো আমি যদি আমার গল্পটা বলতে চাই তাহলে আমার একদম জন্মের আগে মানে আমার বাবা আমার বিয়ে থেকে শুরু করতে যাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই, নো প্রবলেম। তো আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী পুরান ঢাকার। আচ্ছা। আর আমার মানে পাশাপাশি উনি হোমিওপ্যাথিক ডাক্তারও ছিলেন। ওকে। তো খুব ভালো একজন মানুষ ছিলেন। আর আমার আম্মু ছিলেন জমিদার, মানে জমিদার টাইপের, পুরান ঢাকায় লাইক জমিদার যেরকম থাকে আর কি, জমিদার বাড়ির মেয়ে ছিলেন। মানে পুরান এমন কি ছিল যে আগের পিতামহ বা প্রপিতামহ যেটাকে বলি জমিদার ছিল, এরকম? হ্যাঁ, এরকম। মানে আমার নানাই ছিলেন জমিদার। ওই এলাকার সব বিচার সালিশ উনি করতেন, প্রভাবশালী ছিলেন। প্রভাবশালী খুব। জি। তো ওই দিক থেকে আমার বাবা তো বিয়ের প্রস্তাব দেয়নি, মানে ফ্যামিলি থেকেই। আমার বাবার আবার একটা বিয়ে করেছিলেন আরও 8 বছর আগে আমার আম্মুকে বিয়ে করার, ওটা ছিল লাভ ম্যারেজ। তো আব্বু আর ওই বড় আম্মু একসাথে পড়াশোনা করতেন, ওই দিক থেকে দুজন পরিচয় হয়ে বিয়ে হয়েছিল। কিন্তু 1.5 বছর পরে আমার ওই বড় আম্মু মারা যায়, অসুস্থ হয়ে মারা যান। তারপরে আমার আব্বু আর বিয়ে করবেন না এরকম বলেছিলেন যে আর বিয়ে করবো না। তারপর প্রায় 8 বছর পরে আমার দাদু আর ফুপ্পিরা মিলে মানে আমার আম্মুকে চুজ করে তারপর বউ করে নিয়ে আসেন। ওকে। তো আমার আম্মু খুব অসুস্থ থাকতেন প্রায়, আমার আম্মু একটু ফিজিক্যালি একটু দুর্বল। আচ্ছা। তো ওইখান থেকে আমার আম্মুর বিয়ের প্রায় 2-3 বছর পরে আমার একটা বোন হয়। সেই বোনটা মারা যায় 6 মাসের মাথায়। আমার বোনটা মারা যায়। বোনটা মারা যাওয়ার পরে আমার আরেকটা কথা আমি এখানে ভুলে গেছি, যে আমার যে ফার্স্ট মা ছিলেন মানে বড় মা, আমার আব্বুর যে রিলেশন ছিল ওইখানে একটা মেয়ে হয়েছিল। ওই মেয়েটার প্রায় 6 মাসের মাথায় মানে পেট খারাপ করে অসুস্থ হয়ে মারা যায়। তো তার পরপরই আমার বড় মাও মারা যায়। তো ওইখানে হচ্ছে আমার ওই বাচ্চাটা ছিল মেয়ে বাচ্চা। হ্যাঁ, তো ওর পরে আমার আব্বু 8 বছর পর বিয়ে করে। তারপর আমার মার একটা মেয়ে হয়, ওই মেয়েটাও মানে ওই মেয়েটা হচ্ছে জন্মের সময় মারা যায়, আর ওই ফার্স্টেরটা হচ্ছে 6 মাস পরে মারা যায়। আচ্ছা। তো এই মেয়েটা হচ্ছে জন্মের সময় মারা যায়। তারপর তার 5 বছর পর আমার ভাইয়া হয়। আমার ভাইয়া আসে। তারপর আমার আম্মুকে বলা হয়েছিল যে আপনার হয়তো অপারেশন করতে হবে, কারণ আপনি আর কনসেপ্ট করতে পারবেন না, খুব অসুস্থ ছিল আম্মু। 2টাই সিজার ছিল, তো ওই সময়টাতে আর কি সিজার বেশি করা যেত না, তাহলে রিস্ক মানে লাইফে একটা রিস্ক থাকে। তো ওই দিক থেকে আমার আম্মুকে বলা হয়েছিল যে আপনার হয়তো বা ইউট্রাসের অপারেশন করতে হবে। তো আমার আম্মু তখন বলেছিল যে না, আমার একটা মেয়ে দরকার। খুব অসুস্থ অবস্থায় বলেছিল আমার একটা মেয়ে দরকার, মানে আমার যদি একটা মেয়ে থাকতো খুব ভালো। হয়তো বা সৃষ্টিকর্তাই যাচ্ছিলেন যে একটা মেয়ে, মানে আমি যে আসবো এটা তো আর উনি জানতেন না, কিন্তু থাকে না যে অনেক সময় কিন্তু মিলে যায় এরকম। তো আমার আব্বু বলছিল যে মেয়ে হোক ছেলে হোক আরেকটা হলে ভালো হয়। ওকে। তো ওইভাবে ট্রিটমেন্ট নিয়ে আমার প্রায় 2 বছর পরে আমি আমার আম্মুর মানে পেটে আসি। তারপর আমার জন্ম হওয়ার পরে আমরা ভালোই ছিলাম। আব্বুর বিজনেস ভালো ছিল। কিসের বিজনেস ছিল? ওনার হচ্ছে ইলেকট্রিক পার্সের বিজনেস ছিল। তো ওখান থেকে আব্বুর মানে ভালো বিজনেস করতেন। পুরান ঢাকায় ছিলাম আমরা 4 জন, একটা ফ্ল্যাট নিয়েছিলাম। আব্বু বিজনেস করতো, আমি স্কুলে ভর্তি হলাম, ভাইয়া স্কুলে ভর্তি হলো। তো খুব ভালোভাবেই কাটছিল দিনকাল। তো একটা পর্যায়ে যে আমার যখন 10-11 বছর, তখন হচ্ছে আমার আব্বুর বিজনেস একটু প্রবলেম হয়, একটু না ভালোই প্রবলেম হয়, মানে একজন খুব বড় ধরনের একটা লস সে ফেলে দেন। আচ্ছা। তো আমি এটা বলতে চাচ্ছি না। তো যাই হোক, খুব বড় একটা ট্র্যাজেডি, মানে আমার লাইফের সবচেয়ে বড় ধাক্কাটা আমি ওখানেই পাই, যে আমার আব্বু এরকম একটা পার্সন ছিল। আব্বু সবসময় বলতো যেটা, যে আমার এই মেয়েটা হচ্ছে, আমি দেখতে নাকি সেই প্রথম যে আব্বুর বেবিটা ছিল না, মেয়েটা যেটা 6 মাসের মাথায় মারা গেল, আব্বু তাকে খুব ভালোবাসতো। আমি নাকি দেখতে সেম ওরকম হয়েছি, শুধু আমি কালো, ওই মেয়েটা ফর্সা ছিল।
তো আমি যখন জন্ম হই তখন আব্বু নাকি আমার ফেস দেখেই কান্না করে দেয় যে এটা আমার বড় বড় মেয়েটা যে ছিল তার মতো হয়েছে, তার মানে ও সেই মানে আব্বুর ধারণা ছিল যে সেই আসছে এরকম কিছু। তা আব্বু আমাকে অনেক আদর করতো, মানে অন্য অন্য বাবারাও আদর করে সব মেয়েদেরই, কিন্তু আব্বুর ভালোবাসাটা কেন জানি একদম ডিফারেন্ট ছিল, অনেক বেশি ভালোবাসতেন, অনেক বলার মতো না। সারাক্ষণ টেক কেয়ার, সারাক্ষণ, রাত নাই দিন নাই সব সময়। আমার রাতে খুব বদভ্যাস ছিল, আমি রাত জাগতাম প্রচুর, প্রতি রাতেই আব্বু আমাকে হেঁটে হেঁটে ঘুম পাড়াতো কোলে নিয়ে। প্রায় 10 বছর 11 বছর পর্যন্ত আব্বু আমাকে কোলে নিয়ে ঘুম পাড়াতো, অনেক আদর করতো। আর যখন যেটা, তখন তো ছোট ছিলাম, যখন যেটা বলতাম আব্বু এখন এটা লাগবে, রাত দিন তো বুঝতাম না, আব্বু ওই সময় বের হয়ে যেত, মানে খুঁজতে বের হয়ে যেত কোথায় পাই এটা, আমার মেয়ে বলছে। তো ভাইয়ার সাথে খুব একটা এরকম হয় নাই, আমার সাথে বেশি হতো। তো ভাইয়া এটা নিয়ে একটু জেলাসও করতো, কারণ সাধারণতই কিন্তু মানে ভাই বোনের মধ্যে এই এটা থাকে, তো আমাদের মধ্যেও এরকম ছিল। তো আব্বু যখন বিজনেস লস হলো তখন খুব বেশি মানে আব্বু ভেঙে পড়লো, আমরাও মোটামুটি, আমি তো আর বুঝি না, কিন্তু আমি তখন বুঝতাম যে আমার কিছু একটা কমতে যাচ্ছে, মানে কমতি হচ্ছে আমার, কারণ সব কিছু চাওয়ার পরপরই পাওয়া আর একটু লেট করে পাওয়া, এগুলো নিয়ে একটু মেন্টালি এতে পড়ে গেলাম। তো আব্বু বুঝতে দিত না, শুধু আম্মুকে বলতো যে ওদের বুঝতে দিবে না, আম্মু আমাদের বুঝতে দেয়নি কখনো, এরকমভাবে করেনি। কিন্তু একটা সময় দেখলাম কি আব্বু বাসা চেঞ্জ করছে, ছোট বাসা নিচ্ছে, মানে এগুলো খুব ব্রেনে গিয়ে লাগলো যে ছোট বাসা কেন আর এরকম কেন হচ্ছে। আব্বু আস্তে আস্তে ব্যবসা গোটাচ্ছে, নতুন কিছু করার চিন্তা করছে, মানে এগুলো নিয়ে আমিও খুব ডিপ্রেসড হয়ে গেলাম। তখন আমি ক্লাস 6-এ 7-এ পড়ি, এরকম হবে 7 থেকে 8-এ উঠবো এরকম। তো আব্বু সব কিছু গুটিয়ে চলে যাচ্ছিল ওনার এলাকায়, মানে দয়াগঞ্জের ওই সাইডে, মানে আমার দাদির এলাকা যে সাইডটা, ওই সাইডটাতে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে, বলছে আমি ওখানেই বিজনেস করবো, ওখানে একটু মানে রুম রেন্টও কম, আমি ওখানেই চলে যাব। আর আব্বুর যে ফ্ল্যাট একটা কিনেছিল, আব্বু এর মাঝখানে একটা ফ্ল্যাট কিনেছিল কিস্তিতে, তো ওইটাও সেল করে দেয়, সেল করে বিজনেসে ওইটাও ইনভেস্ট করে, এটা একটা বোকামি করে আমার আব্বু। যাই হোক, উনিও বুঝতে পারেনি। তো ওখানে যাওয়ার পরে সেখান থেকে আব্বু আর কিছু করতেই পারলো না, আর আমাকে করলো কি, ওই সাইডটা একটু মানে রাফ এলাকা, তো যে এলাকায় আব্বুরা মানে ওখানে গেল একটু অন্য ধরনের, মানে একটু ইফটিজিং বেশি হয়, এইসব প্রবলেম ফেস করতে হয়। আর আব্বু তো আমাকে বাসা থেকে বের হতে দিত না, আর ওই সময় আমাকে বোরকা পরাতো, তখন 10-11 বছর বয়স, কিন্তু ওই সময় আমাকে বোরকা পরাতো। তো ওই দিক থেকে চিন্তা করেছে যে এখান থেকে স্কুল চেঞ্জ করতে হবে, 8-এ উঠে যাচ্ছে মেয়েটা, তো এখান থেকে স্কুল না চেঞ্জ করে ওর মামার বাসায় থাকুক, আমার ছোট মামার বাসায় আর কি। আমরা তো নানু বাড়ি তো আমার ওইখানেই বংশাল সাইডে আর কি, তো ওইখানে আমার মামা বাসায় নানু বাড়িতে রেখে আমার আব্বু যায়, কিন্তু রাখতে চায় না প্রথমে। আমার আম্মু খুব রিকোয়েস্ট করে যে এখানে ভালো থাকবে, আর আমার মামা ওইখানকার, আবার নানার পরে আমার মামাই ওখানে মোটামুটি প্রভাবশালী, মানে নানার যে প্রভাবটা ওটা আমার মামা পেয়েছে, মানে ওখানে বিচার টিচার যা হয় সব মামা করে, এখনও করে। তো ছোটো মামার বাসায় গেলাম, মামি আমাকে খুব আদর করতেন, মামি আমাকে অনেক স্নেহ করেন, সত্যি কথা এখনও অনেক স্নেহ করেন, কিন্তু আমার যাওয়া হয় না, ওটা আমি পরে বলছি। তো ওখানে ছিলাম, মামার বাসায় গেলাম, খালার ছেলে, বড় ছেলে, হ্যাঁ, উনি হচ্ছে আমার মানে মামার বাসায় আসছে হঠাৎ করে, আমি জানতাম না যে কেন আসছে, মাঝে মাঝে দেখা হলে সালাম দিতাম। কি নাম ওনার নাম রিপন। ওকে। তো উনি হচ্ছে আমার মামার বাসায় আসছে। আপনার খালাতো ভাই? খালাতো ভাই, উনি আমার খালাতো ভাই, উনি আসছে। তো অনেক দিন পর আর কি আসছে। আমি তখন 9-এ পড়ি, পহেলা বৈশাখ ছিল, আমি 8 থেকে 9-এ উঠে গেছি পহেলা বৈশাখ। তো ওই সময়টাতে তাকে দেখলাম যে সে আমাদের বাসায়। রিপন? হ্যাঁ। তো আমি সালাম দিলাম, ভাইয়া কেমন আছেন, কারণ উনি আমাদের অনেক সিনিয়র। আপনি তখন ক্লাস 9-এ পড়েন? হ্যাঁ, 8 থেকে 9-এ আর কি। 8 থেকে 9-এ, ওকে। হ্যাঁ। তো ওই সময় আমি দেখে বললাম, ভাইয়া কেমন আছেন, চা খাবেন? তো আমার মামা বললো, হ্যাঁ, চা বানিয়ে নিয়ে আসো। তো আমি গিয়ে পরে শুনি যে আমার মামাতো ভাই আমাকে বলতেছে যে আমার মামাতো ভাই আবার আমার একদম মানে আপন ভাইয়ের চেয়েও বেশি বলবো, কারণ ওর সাথে আমি সব কিছু, মানে ও আর আমি একসাথে বড় হয়েছি, কখনো মনে হয়নি যে এটা আমার মামাতো ভাই, নিজের ভাই মনে হতো। তো আমার বলতেছে যে তুই তো এখন আন্টি হয়ে যাবি, মানে দুষ্টুমি করতেছে যে তুই তো এখন বড় ভাবি হয়ে যাবি, হ্যান তেন। আমি বলি কেন? বলে রিপন ভাই না তোরে বিয়ে করতে চায়। তো আমি খুব হেসে দিলাম, মানে আমি বলতেছি যে দুষ্টামি করতেছে, এরকম ভাবছিলাম যে মনে হয় ফান করছে।
আমি ওর সাথে আবার কতক্ষণ চিল্লাচিল্লি যাই, উল্টাপাল্টা কথা বলিস কেন এই সেই। তো এইগুলা নিয়ে ওরা সবাই মিলে আমার সাথে বলতেছে, বলে কি কেমন কথা বলো। উনি বয়সে কত বড় ছিল আপনার থেকে? আমার তখন 13 আর উনার তখন ধরেন 37। 24 বছরের বড় মানে আপনার? না 24 বলতে এখানে, হ্যাঁ 24 বছরই তো বড়, তাই তো? ও মাই গড, ওকে। তো উনি তখন, আমি ভাবতেই পারিনি যে এই লোকটার সাথে আমার বিয়ে দিবে সবাই। মানে ও বললে তো এটা পাগলামি মনে করার কথা, যে এটা একটা পাগলামি, এটা কেমন কথা ক্লাস 9 এ পড়া, যে উনি যদি মানে লিগ্যাল বয়সে বিয়ে করতে হয় তো আমার সমান একটা বাচ্চাই থাকতো। হ্যাঁ, তা আমি না ভাবতেই পারিনি তখন। তারপরেও না আমি চুপ হয়ে গেছি, আমি এই ব্যাপারে ডিসিশন দেওয়ার মতো বয়স আমার ছিল না, জ্ঞানও ছিল না। তো হুট করে আমার মামা মামি আমাকে জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করেনি বা জানানোরও প্রয়োজন, কী কারণে জানি না, তবে ওনারাই ডিসিশন নিয়ে বলল যে আমার আব্বু আম্মুকে জানালো, আমার মেজো খালা যে মানে আমার আম্মুর ইমিডিয়েট বড় যে, উনাকে আমার আব্বু আম্মুর কাছে পাঠায়। আর আমার আব্বু আম্মু তখন থাকে হচ্ছে তারই আমার এক ফুপির বাসায়, বাসা ভাড়া নিয়ে থাকে আর কি। তো ফুপির বাসায় থাকে, ফুপির নিজের বাসা, তো ওখানে থাকে। তো আব্বুর কাছে পাঠায়, তখন আমিও যাই ওই বাসায়। তো আমি তো আর জানি না এই কথা বলতে আসবে। আমি আবার ভাইয়ার সাথে বসে বসে গল্প করতে থাকি, ভাইয়া ছিল, ফুফাতো বোন ছিল, আমরা একসাথে গল্প করতে থাকি। তো হঠাৎ করে শুনি যে একটু মানে আমার খালা খুব জোরে সোরে বলতেছে, মানে চিল্লাচিল্লি করে বলতেছে যে যদি এই বিয়ে না হয় তাহলে আমাদের সাথে তোদের কোনো কন্ট্যাক্ট নেই, আজকে থেকেই বন্ধ। আচ্ছা, হ্যাঁ, এই বিয়ে হতেই হবে। কেন হতে হবে? আমার আব্বু বলছে কেন হতে হবে, আমার মেয়ে তো অনেক ছোট, ও তো এই সংসারে ভার নিতে পারবে না, বলো ওগুলো আমরা দেখবো, ওরে আমরা বাচ্চার মতো পালবো। মানে উনি বলতেছে আমি দায়ভার নিলাম, আমি সব কিছু নিলাম, এইভাবে বলতেছে আমি সব কিছু দেখবো, এগুলা নিয়ে কোনো টেনশনের কিছু নাই, নিজেদের মানুষ, এর চেয়ে ভালো কোনো অফার কোনো দিন পাবা না, মানে এর চেয়ে ভালো কোনো প্রস্তাব আসবে না, এই না সেই না, সেই অনেক কিছু বলতেছে। বৌমুকে কনভিন্স করতেছে যে এইটা যদি তোমরা হাতছাড়া করো তাহলে আর কখনো মেয়ের জন্য ভালো কিছু পাবা না, আর আমাদের সাপোর্ট তো জীবনেও পাবা না, তোমাদের একটা সাইড পুরো বন্ধ হয়ে যাবে, মানে আমরা আমাদের সাথে তোমাদের একদম রিলেশন শেষ, তোমাদের মেয়ে এখনই রেখে যাবো, তোমরা কী করবা করো। তো আমার আব্বু ওই দিক থেকে একটু দুর্বল ছিল। পরে আমি এটা শুনে কান্না করে দিছি, মানে সাথে সাথে কান্না করে দিছি। তো আমার ভাইয়াও বুঝছে, আমাকে নিয়ে ছাদে চলে গেছে। আমার ফুফাতো বোন, ভাইয়ার এক খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ছোটোবেলার বন্ধু, সেও আমাকে খুব আদর করতো বোনের মতো, সেও গেল উপরে, বলতেছে আপু তুই কান্না করিস না, আমরা দেখতেছি কী করা যায়। তো আমার ভাইয়া বলতেছে, বলে কি আমি ওরে নিয়ে কোথাও পালিয়ে যাই, আমার মনে হচ্ছে যে আমি ওকে নিয়ে এখন কোথাও পালিয়ে যাই। যে রিপন ভাই এটা কীভাবে এটা বলতে পারে যে বিয়ে করবে ওকে। তো আমি খুব কান্নাকাটি করছিলাম। আমার খালা চলে গেল, খালা চলে যাওয়ার পরে আমার ভাইয়া আব্বুকে যে কি বলছে জানি না, আব্বু আবার ছাদে আসছে, আমি কান্না করতেই আসি, মানে তখন কন্টিনিউ কান্না করতেছি। তো আমার আব্বু ছাদে এসে যেটা বললো যে, আমার আব্বু তখন বললো যে, বলে আমি তোমাকে নিয়ে মানে বনে চলে যাব দরকার পড়লে, কিন্তু আমি ওর কাছে তোমাকে দিব না। তো আমি দেখলাম যে আব্বু ফিজিক্যালি, মেন্টালি, আর্থিকভাবে সব দিক থেকে দুর্বল, এখন আমাকে নিয়ে যদি বের হয় সে পারবে না, এটুকু বুঝলাম, তার দ্বারা সম্ভব না এটা। পরে আমাকে বললো যে তুমি যদি রাজি থাকো তাহলে আমার কোনো আপত্তি না, আর যদি তুমি বলো যে না আব্বু আমি রাজি না, তুমি শুধু একবার বলো, তাহলে আমি তোমাকে নিয়ে বের হয়ে যাবো, আমরা বাবা মেয়ে কই থাকবো কেউ জানার দরকার নেই। আপনার মার কি ভূমিকা ছিল এই সময়? আমার মা তখন বলতেছে যে দিবে, আমার মা ইচ্ছা ছিল যে দিবে, কারণ আমার মা তখন এই জিনিসটা বুঝে না, মানে আমার মা এমনিতেও অনেক সহজ সরল, সত্যি কথা বলতে ওনার দোষ না এটা, সেইটা বুঝতো না যে এই যে ডিস্টেন্সে বিয়ে দিলে এই বিয়েগুলো টিকে না, বা 24 বছর বয়সের ডিফারেন্স, এগুলো নোট করবেন এবং খুব ইম্পর্টেন্ট, আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ বয়সের গ্যাপটা না ঠিক আছে, কিছু কিছু মানুষের জীবনে যে ব্যতিক্রম ঘটে না তা কিন্তু না, কিন্তু এই ব্যতিক্রমটা যদি আমরা উদাহরণ হিসেবে নিয়ে সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। ঠিক আছে, একটু খেয়াল করবেন, 24 বছরের ডিফারেন্স হচ্ছে ও এবং ওর খালাতো ভাই রিপনের মধ্যে। ও যখন 13 বছর তখন ওর খালাতো ভাই হচ্ছে 37। সো ইটস এ হিউজ গ্যাপ। সাধারণত বলা হয়ে থাকে 4-5 বছরের গ্যাপ ইজ ওকে, কিন্তু এর থেকে বেশি না হওয়াটাই বেটার। সেক্ষেত্রে 24 বছর, কোথায় 4-5 বছর আর কোথায় 24 বছর। হ্যাঁ,
দেন হচ্ছে ওই বিয়েটা, মানে আপনি কি বললেন? এখানে তো সিদ্ধান্ত আসলে আপনার জায়গায় ছিল। সিদ্ধান্ত আমার জায়গায় বলতে আমি তখন 13 বছর বয়স, তো মানে আমি তখন প্রেমও করিনি একটাও। মানে একটা এজ থাকে কিন্তু সবকিছুরই, মানে তখন দেখতাম যে আশপাশে মানে যারা কলেজে পড়ে, আমার একটা টার্গেট ছিল যে আমিও একদিন কলেজে পড়বো, আমার অনেক ফ্রেন্ড সার্কেল থাকবে, হয়তো বা আমার ভালো একটা রিলেশন থাকবে বা বিয়ে হবে, এরকম সবারই একটা ইয়ে থাকে। কিন্তু ওই বয়সটাতে আমার ওইটুকু যাওয়ারও মানে ওই চিন্তাতে আমি যাইনি তখনও, যে আমি একটা রিলেশন করব আর ওই জায়গায় বিয়ে। তো আমি আমার আব্বুকে মনে প্রাণে বিশ্বাস করতাম, তো আব্বুর উপরে ছেড়ে দিলাম। আব্বুকে আর ভাইয়াকে বললাম যে দুইজন সামনে ছিল, আমাকে বারবার জিজ্ঞেস করতেছে তুমি যদি ইয়েস বলো ইয়েস, তুমি যদি না বলো তাহলে আমি তোমাকে নিয়ে বেরিয়ে যাবো। আমার ভাইয়াও বলতেছে বলে আমিও আপনার সাথে যাব। তো আমি দেখতেছি আব্বু এমনিতেই 1 থেকে 1.5 বছর বা 2 বছর ধরে এরকম সারভাইভ করতেছে, মানে নিজে যুদ্ধ করে পারতেছে না, কাজকর্ম সব কিছু বন্ধ হয়ে গেছে, মানে বিজনেস টিজনেস সব গুটিয়ে ফেলছে। তারপর উনি যে এখন নিজে চলবে ওইটাই চলতে পারতেছে না, মানে খুব কষ্ট হচ্ছে। আমাকে আমার মতো মানে আমাকে যেখানে উনি একটা রাত 24 ঘন্টা একবার হলো আমাকে দেখতে হতো, ওই জায়গায় আমার মামার বাসায় ফেলে রাখছে, প্রতিদিন হেঁটে যেত, দেখে আসতো, একবার হলেও দেখে আসতো, মানে এরকম কষ্টগুলো করছে। ওই দিক থেকে চিন্তা করে দেখলাম যে না, আমার আসলে ওনাকে প্রেশার দেওয়া উচিত না, ওনার উপর ছেড়ে দিই। তখন আর কি এটাই মাথায় কাজ করছে যে আব্বু আপনি যেটা বলবেন সেটাই। পরে তার 1 সপ্তাহের মধ্যে 14 এপ্রিল পয়লা বৈশাখ আর 23 তারিখে আমার এঙ্গেজমেন্ট হয়। এঙ্গেজমেন্ট হয়ে যায়? হ্যাঁ, ওই উনি একদম খুব তাড়াহুড়া করে যে এঙ্গেজমেন্ট হতে হবে, বিয়ে হতে হবে খুব শীঘ্রই, তো ওইভাবে এঙ্গেজমেন্ট হয়। মানে এঙ্গেজমেন্টের পরেও আমি একদম স্টপ, আমার মাথায় কিছুই, তখন আমি পুরোপুরি ব্ল্যাঙ্ক, মানে আমি যে নিজের থেকে কিছু বলবো কিছু করব আমার ভিতরে ওইগুলো আর কাজ করছিল না। স্কুলে যাইতাম, অনেক সময় যাই না, এরকম আর কি, যে যেতে ইচ্ছে করলে যাই, না ইচ্ছে করলে যাই না, এরকম হয়ে গেলাম। এঙ্গেজমেন্টের 3 মাস পরে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ঘুরতে ঘুরতে 4 থেকে 5 মাস ইয়ে হলো। তো 2004-এ 4 থেকে 5 মাসের মধ্যে সে আমার সাথে অনেকবার দেখা করতে চাইছে, কেউ দেখা করতে দেয়নি, কারণ আমার ফ্যামিলি খুব রেস্ট্রিক্টেড ছিল এইসব ব্যাপারে, কেউ দেখা করতে দেয়নি। আর আমিও ভয় পেতাম, তো আমি খুবই ভয় পেতাম, ওনাকে অনেক ভয় পেতাম, সোজা কথা আমি ওনাকে খুব ভয় পেতাম। তো এর মাঝখানে এক ভাবি, আমার নানু বাড়িতে ছিলাম, তো মানে মামার বাড়ি, আমার মামার নিজের বিল্ডিং হচ্ছে একটা, আর নানু বাড়ি পুরোনোটা, যেটা পুরোনো বাড়ি, ওখানে তো আমার সব জয়েন্ট ফ্যামিলি, মানে আমার অন্য মামারা এবং মামাতো ভাইয়ের বউরা সবাই একসাথে থাকে। তো আমার এক মামাতো ভাইয়ের বউ তাকে খুব রিকোয়েস্ট করছে যে ভাবি আপনি ওকে একটু ডেকে দেন, কথা বলবো। তো আমার মামাতো ভাইয়ের বউ মনে করছে যে সে তো তাদের তো বিয়ে হচ্ছে, তো সমস্যা কি, ডেকে দিই। তো আমাকে আর বলে নেই। প্রথম একবার আমাকে বলছিল যে দেখা করে দিবে, তখন আমি বলছি না আমি যাবো না, আমি দেখা করবো না, আমার খুব ভয় লাগতো। তখন আমার বিয়ের মনে হয় 1.5-2 মাস আগের কথা এটা। তো আমার মামাতো ভাইয়ের বউ আমাকে ডাকছে যে কিছু একটা বলে, মানে জামা বানানো বা সামহাও এরকম কিছু একটা, অনেক বছর আগে, তো ভুলেও গেছি যে কি একটা কারণে আমাকে ডাকছে সে। তো আমি গেলাম, একদম মনের অজান্তেই গেলাম। গিয়ে পরে রুমে গেছি, পরেই দেখি হইলো মানে রিপন বসে আছে। তো বসে আছে দেখে না আমার একদম খুব একটা আঘাত লাগলো যে এই ভাবি আমাকে এইভাবে নিয়ে আসলো। আর ভাবি তো মজা করে, মানে ওনারও দোষ না, উনি ভাবতেছে যে নতুন বিয়ে হবে, ওদেরকে একসাথে করিয়ে এসেই। তো উনি বললো কি আচ্ছা তোরা বস, আমি চা নিয়ে আসি, এরকম বলে উঠে গেল না, আমার আরও ভয় লেগে গেছে। আর তখন আমি গিয়ে দেখতে পারলাম যে ওই লোকটার আচরণ খুবই খারাপ। মানে আমার কাছে তখন মনে হয়েছে যে কেন মনে হলো এটা, কেন মনে হলো, হুট করে ভাবি যখন গেল, সে সাথে সাথে আমার পাশে এসে বসছে এবং আমাকে মানে খুব মানে নোংরাভাবে টাচ করতেছে। তখন আমার বয়স খুব ছোট, তো স্বাভাবিক না এটা আমার কাছে ভালো না লাগার কথাই, কারণ আমি তাকে বড় ভাই জানি। এক্স্যাক্টলি, মানে কয়দিন আগেও তো সালাম কালাম দিয়ে দূরে থেকে কথাবার্তা, হ্যাঁ বড় ভাইয়া বলতাম, সবাই মানে তাকে বড় ভাইয়াটাকে আমিও বড় ভাইয়া ডাকতাম ওই ইয়ে থেকে। আর সেই লোকটা এসে আমাকে মানে খুব অপ্রীতিকরভাবে জড়িয়ে ধরতেছে, তারপর জোরাজুরি করতেছে, মানে খুব ঘেন্না লেগে গেল। আমি খুব জোরাজুরি করে আমি বললাম আমি এখন চিল্লাচিল্লি করবো, মানে তখন আমার খুব খারাপ লাগতেছিল, তখন বললাম আমি চিল্লাচিল্লি করবো বলে আমি একটু জোরে বলছি। পরে উনি আমাকে ছেড়ে দিয়েছে, আমি এমন দূর দিয়েছি একবারে সরাসরি মানে মামার বাসায় চলে গেছে, আর আসিনি। আর ওখানে গিয়ে অনেক কান্নাকাটি করছে যে এখন তো নাও করা যাবে না, আর এই লোকটা এরকম কেন, এই লোকটা তো তাহলে বিয়ের পরে, মানে আমার একটা ভয় ঢুকিয়ে গেছে যে এই লোকটা তো তাহলে আমাকে না জানি কি করবে, এরকম একটা ভয় ঢুকিয়ে গেছে। তখন তো ছোট ছিলাম,
আর আমাদের ওই সময়টাতে তো এত মিডিয়া ছিল না যে আমরা এত কিছু বুঝবো যে এই আর কি। তো ওখানে তারপর 1.5 থেকে 2 মাস পরে বিয়ে হলো। এর মাঝখানে অনেকবার ফোন টোন করতো, ইয়ে করতো, আমি রেসপন্স করতাম না। তো বিয়ে যেদিন হলো, বিয়ের রাতের কথাটা কি বলবো। নিশ্চয়ই আপনার যদি মনে হয় যে বিষয়টা সামাজিকতার জায়গাটা থেকে খুব সেন্সিটিভ, একটা মেয়ের মানসিকতার জায়গাটা থেকে, যেটা এটা আমার বলার মতো শক্তিও নাই। সত্যি কথা বলতে আমি এটাই আমার লাইফের সবচেয়ে বড় ট্র্যাজেডি, বিয়ের রাত। হয়তো আপনি খেয়াল করছেন কিনা জানি না, কিন্তু আপনি মাঝখানে বললেন যে আমি অ্যাফেয়ার করবো কিভাবে, আমার মন তো তখনই ভেঙে দিছে। আমার ভিতরে একটা ভয় কাজ করে। কি হয়েছিল আমি জানি, আপনি খুব সুন্দর করে বলছেন গল্প, আপনি আপনার মতো করেই বলবেন। আমরা আসলে মূল মেসেজটাই পেতে চাই। লোকটা হচ্ছে সামাজিকভাবে সবার কাছে খুব ভালো, সবার কাছে ভালো বলতে মানে গলিতে বা এলাকায় কিছু করে না, সেই এলাকায় খুব ভালো ব্যবসা করে, খুব সহজ সরলভাবে দোকানে যাচ্ছে, আসতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, নর্মাল। আমার সাথে যেদিন বিয়ে হলো সেদিন খুব বৃষ্টি। তো আমার তো ওই একদিনে আমার ভাবির রুমে, ওই দিনে আমি তার রূপ দেখে ফেলছি। তো তখন থেকে আমার তাকে দেখলে মানে গা শিউরে উঠতো, যে মনে হতো যে ভয়ঙ্কর একটা কিছু করবে। মানে মনে হতো, তখন আমি বুঝতাম না, সেক্সুয়াল লাইফটা বুঝতাম না যে সেক্স কী জিনিস, কিন্তু তখন একটা ভয় ঢুকে গেছে, খুব চাপা একটা ভয়। প্রথম কথা হচ্ছে যে আপনি একটা ছেলে এবং মেয়ের মধ্যে যে স্বাভাবিক সম্পর্কটা বিবাহ পরবর্তী, এটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া ছিল? আপনাকে কেউ বলেছে? এটা সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, শুধু জানতাম যে কিছু একটা হয়, কিন্তু কি হয় সেটা আপনি জানতেন না। আপনাকে বিয়ের রাতে বা আগে পরেও কেউ কখনো কিছু বলে না? আমার বিয়ের আগে আমার এক ভাবি ছিল, মানে যেই ভাবির বাসায় গেছে সেই ভাবি না, আরেকটা ভাবি ছিল, উনারই বড় যা আর কি। তো ওই ভাবি আমাকে জাস্ট কানে কানে বলছে যে আজকে কিন্তু যাই হোক একদম চুপ থাকবি, আমাকে এইভাবে বলছে। শুধু এটা বলছে আজকে যাই হোক, আরো ভয়ানক কথা বলেছে, মানে এটা শুনলে তো আরো ভয়। যাই হোক কি হবে, বলে কিছু বুঝো না তুমি, হ্যাঁ কিছু এতই ছোট, কিছু বুঝো না, এইগুলি বলতেছে। মানে আপনার মনে আরো বেশি ভয় ঢুকে গিয়েছে। কোন ধরনের চিল্লাচিল্লি করবি না, চুপচাপ থাকবি, মানে জাস্ট হাসি মুখে এরকম করে বলছে। কিন্তু আমার কাছে একটু ভয় লাগছে তখন, যে এই লোকটা তো ওই সময় যদি এরকম মানে খপ করে জড়া ধরতে পারে, এই লোক কি করতে পারে, কি হতে পারে, মানে এই টাইপের একটা ভয় কাজ করছে তখন এই জিনিসগুলো বুঝতাম না, মানে ফিজিক্যাল রিলেশন বা এগুলি এই সম্পর্কে কিছুই জানতাম না। জানতাম যে কিছু একটা হয়, হাজব্যান্ড ওয়াইফে কিছু হয়, কিন্তু কী হয় এটা জানতাম না, এরকম ছিলাম। তো নর্মালি যখন বিয়েটা হলো, কমপ্লিট হলো, সে তো মানে কতক্ষণে রুমে যাবে এরকম। তারপর বিয়ের দিন যেটা আর কি, রাতের বেলা সবাই আমাকে নিয়ে আসলো বাড়িতে, মানে ওনাদের বাসায়। তো ওই বাসায় হচ্ছে একটা রুম, মানে প্রথম হচ্ছে বাসায় ঢুকেই কোনো বারান্দা টারান্দা কিছু নেই, শুধু রুম আর সিঁড়ি, সিঁড়ি ঘর। মানে পুরান ঢাকার বাসাগুলো একটু বেশি হয়তো, খুব ছোট ছোট হয়তো, ঘিঞ্জি টাইপের হয়। আমি একসময় জিএসআরসিতে কাজ করতাম, আমার ফার্স্ট জব ছিল ওটা, আমি সার্ভে করেছিলাম পুরান ঢাকায়। সেটাই আমার প্রথম পুরান ঢাকায় যাওয়া, এবং আমার কাছে মনে হয়েছিল যে আমি কোথায় এসেছি। অনেক ঘিঞ্জি ভাইয়া। এটা কারণ হচ্ছে পুরান ঢাকা নিয়ে অনেকেই অনেক কিছু বলেন, কারণ ঢাকাইয়া যারা, তাদের কাছে পুরান ঢাকাটা একটা নস্টালজিক জায়গা। আমি তো আর ঢাকায় বড় হইনি, সো আমার কাছে ঢাকা, আমি যখন ঢাকায় প্রথম পাড়া দিয়ে যখন পাবলিক বাসে উঠেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আমি কোথায় আসলাম, এই জায়গায় আমি কেন আসলাম। তো নর্মালি হচ্ছে ঢাকা এরকম। তারপরে যখন পুরান ঢাকায় গেলাম, পুরান ঢাকার সাথে আমার ওই ধরনের অ্যাটাচমেন্ট কখনোই ছিল না, অনেক বেশি, অনেক ঘিঞ্জি। আমার মনে আছে চকবাজারের যেই চকবাজার নামে একটা যে জায়গা আছে, ওখানে চুরি পট্টি বা কি যেন একটা আছে না, যে মেয়েদের কসমেটিক্স বিক্রি করে, ম্যাক্সিমাম হচ্ছে নকল, আমি জানি না এখন কিরকম আছে। তো আমি জীবনে কোনোদিন দেখি নাই যে একটা মানুষ আর একটা মানুষকে গলি দিয়ে ক্রস করতে পারে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে তো মেয়েরা ঢোকেই না, এবং ওর ঢোকার পরে ওপরে ছাদ, মানে এমনভাবে বিল্ডিংটা, অনেকগুলো বিল্ডিং মিলে ওই এলাকাটা, ওখানে আকাশ দেখা যায়, মানে এরকম একটা অবস্থা যে একজন আরেকজনকে ক্রস করতে খুব ভয়ানক, মানে রীতিমতো ভয়ানক অবস্থা। আর আমি সার্ভে করেছিলাম, যেহেতু বিল্ডিংগুলো সার্ভে করতাম, মানে অনেক, আমি একটা ইউনিভার্সিটিতে অনার্স দিয়ে, না অনার্সের থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকা অবস্থার ঘটনা এটা, আমি সার্ভে করেছিলাম বিল্ডিংগুলো। তো সেই সময় ওই সময়টাতে আমার একটু জানা হয়েছে আর কি। তো আসলে ভয়ানক রকমের ঘিঞ্জি। হ্যাঁ, তো বলুন যেটা বলছিলেন। তো যেটা বলছিলাম যে ওই রাতে ওই একটা রুম, এরকম রুমের উপরে রুম, তার উপরে রুম, মানে সিঁড়ি রুম এরকম। আর প্রথম যে রুমটা, মানে নিচতলায় যে রুমটা ছিল, সেই নিচতলার রুমের সিঁড়ির নিচে ছিল চুলা আর বাথরুম, সিঁড়ি কর্নারে।
ওকে, মানে এটা হচ্ছে ওদের নিজের বাড়ি। ওকে, এইটুকুই ছিল। মানে 3টা রুম, মানে হচ্ছে হলো এক ধরনের বিল্ডিং, একটা বিল্ডিং, একতলা, দুতলা, তিনতলা এরকম বিল্ডিং, বা 3টা রুম। হ্যাঁ, 3তলা বিল্ডিং, কিন্তু 3টা রুম, সিঁড়ি আর রুম, সিঁড়ি আর রুম। মানে কত অল্প জায়গার মধ্যে এই জিনিসটা ম্যানেজ করেছে। হ্যাঁ, আমি পরে শুনেছি যে এটা আধা কাঠারও নিচে, আধা কাঠারও নিচে, ওই 1 শতক বা হাফ শতক জমি যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ, শুধু একটা রুম আর সিঁড়ি, এইটুকু। তো ওইটুকুর মধ্যেই মানে বাড়িটা। তো ওই বাড়িতে আমার খালার বাড়ি ছিল, আমি তো প্রায়ই যেতাম, বেড়াতে যেতাম ছোটবেলায়। তো আমাকে নিয়ে গেল, আর 3তলার রুমে সবচেয়ে পরের রুম যেটা, ওটাতে আবার আমার মানে মেজো দেবর সম্পর্কে ছিল। সে আমাদেরও মানে আমার বিয়ের 12 বছর আগে বিয়ে করে ফেলছে। সে লাভ ম্যারেজ করছে, মানে উপযুক্ত বয়সে বিয়ে করছে। আর আমার হাজব্যান্ড আবার ছিল যে উনি আবার খুব লেটে বিয়ে করছে, মানে ফ্যামিলির দায়িত্ব, হ্যাঁ ফ্যামিলির দায়িত্ব পালন করে সবকিছু শেষ করে তারপর বিয়ে। 37 আসলে খুব লেট না, কিন্তু 37 এর জায়গা থেকে 13 বিয়ে করাটা খুব অবিবেচ্য। আমার জন্য তো সে অনেক বড়। যাই হোক, তারপর ওই দেবরের যখন বিয়ের 12 বছর হয়ে গেছে তখন উনি বিয়ে করছে। আর তো ওই ভাইয়া, মেজো ভাইয়া যে ছিলেন, তো মেজো ভাইয়ার রুমটা ছিল 3তলায়। আমি ওখানেই আমার বাসর ঘরটা করা হয়েছিল আর কি। তো ফুল টুল তেমন ভালো আনা হয়নি, সে খুব রাগারাগি করছে। ছোট ভাই যে যারা ছিল এলাকার ছোট ভাইটাই, ওদের সাথে খুব রাগারাগি করছে আমার হাজব্যান্ড যে ছিলেন। তো এটা কোনো ঘর সাজানো হলো এই সেই বলে টলে বলতেছে, এখন তোমরা বের হও, অনেক হয়েছে, এখন তোমরা যাও, মানে খুব রাগারাগি করতেছে। তো আমি রাগ দেখে আরও ভয় পেয়ে গেছি। প্রথম রাত, তারপর আবার আমি মানে এই অবস্থায় আসছি, বউ হয়ে আসছি, আমার শরীরে ভারী গহনা, শাড়ি টাড়ি, মানে আমি এগুলোর ওজন নিতে পারছি না। 4-5 ঘন্টা হয়ে গেছে আমাকে এগুলো পরায় রাখা হয়েছে, ভারী মেকআপ দেওয়া হয়েছে, আমি এগুলো কখনো ইউজ করিনি ফার্স্ট লাইফে। মানে আমি দেবীর মতো সেজে বসে আছি, এরকম একটা ইয়ে। তো খুব ভয়েও কাজ করছে, নার্ভাসনেস। তারপর এখন কি হবে, সবাই বের হয়ে গেলে কি হবে, এটা একটা টেনশন। আর শুধু মানে কেমন জানি একটা ফিল, যেটা সাধারণত নর্মালি হওয়া উচিত একটা ছেলে এবং একটা মেয়ের জায়গাটা থেকে। এটা হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্তের একটা, রাইট? আমরা সেটাই চিন্তা করি না। একটা মেয়ের জীবনে স্বপ্ন থাকে তার একটা বাসরাত কিংবা ফুলসজ্জার রাত, আমরা যেটাই বলি সেটা নিয়ে। একটা ছেলের জীবনেও নিশ্চয়ই থাকে, এবং সেটা চমৎকার হয়ে সারা জীবন স্মৃতি হয়ে থাকুক, এরকম কিছু একটা থাকে। এবং সেখানে বিষয়টা যদি এরকম হয় যে একটা মেয়ের জীবনে আতঙ্কের রাত এবং ভয়ানক রকম আতঙ্কের রাত, লাইফের সবচেয়ে বড় আতঙ্কের রাত ছিল ওটা। তাহলে আপনি চিন্তা করে দেখতে পারেন। এবং সেটাকে যারা আজকে এই রেডিও যারা শুনে, যারা এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছেন, তাদের জায়গা থেকে আমি বলতে পারি যে এখানে নিজেরও কিন্তু একটা পরিচয়ের বিষয় আছে। হ্যাঁ, মানে নিজের পরিচয়টা নিজের কাছে কি দিচ্ছেন একটু চিন্তা করে দেখেন। ঘটনার ভেতরে ঢোকার চেষ্টা করুন, এই মেয়েটার মানবিক অনুভূতিটাকে জানার চেষ্টা করুন, অন্য কিছু নয় প্লিজ। কজ আমরা আমাদের সামাজিকতার জায়গাটা থেকে মেয়েদের এই বিষয়গুলোকে উইথড্র করে বা না ভেবে তাদেরকে কখনো কখনো সারা জীবনটা ধ্বংসের দিকে ঠেলে দিই। হয়তো মেয়েটার ক্ষেত্রে এরকমই কিছু হয়েছে, আমরা একটু সামনের দিকে আগাবো। জি, তারপর উনি আমাকে, আমি তখন শাড়ি টাড়ি পরা, গহনা পরা, তো খুব নর্মালি সবাই চলে গেল পরে, খুব নর্মালি আমাকে বলতেছে যে ড্রেসটা চেঞ্জ করো, শাড়িটা চেঞ্জ করো, গহনাটা চেঞ্জ করো। তো আমি আমার লাগেজ থেকে একটা 3 পিস নিলাম, ওই 3 পিসটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম বলতে ওই যে উপরের রুমেই একটা ওয়াশরুম আছে, আর নিচের রুমে, মানে উপরের রুমে তো আর সিঁড়ি ঘর নাই, সিঁড়ি ঘরটাতেই একটা ওয়াশরুম ছিল, ছোট্ট একটা টয়লেট ছিল। ওইটাতে গিয়ে আমি চেঞ্জ করলাম খুব কষ্টে, চেঞ্জ করে তারপর মুখের মেকআপ টেকআপ এগুলো ওয়াশ করে আসলাম। তারপর আসার পরে উনি বলতেছে উজু করে আসো। হ্যাঁ, তো আমি উজু করলাম, উনি উজু করছে করে, মানে প্রথম রাতে নাকি নামাজ পড়তে হয় সবাই বলে দিছে, তো ওই নামাজ পড়লো আমাকে নিয়ে। নামাজ পড়ার পরে বেডে গেলাম, মানে আমি বিছানায় যে বসলাম, খুব ভয়ে আছি যে কি বলবে কি করবে জানি না। তো উনি আমার পাশে এসে বসে আমাকে ফার্স্ট কথা যেটা বললো, মানে এইটাই ফার্স্ট কথা ছিল যে আমি তো ওই ফ্যামিলির বড় ছেলে, আর তুমি তো আমাদের ফ্যামিলির সবাইকে চিনো জানো, তোমার তো আর চেনা জানার দরকার নেই। আর আমার তখন ওনার মা মারা গেছে 3-4 বছর, মানে 3 বছর হবে এরকম, 3 থেকে 4 বছর এরকম হবে। বলে আমার মা মারা যাওয়ার পরে আমি এখন সংসার দেখি, আমার হয়ে আমার মার জায়গাতে এখন তুমি। এটা শোনার পর আমার কাছে মনে হলো আজ তো একটা বাড়ি আমার মাথার উপর পড়লো। এটা আমি যেখানে নিজের, মানে এটা একটা বিষয়, ওই কথাটা কিন্তু খুব সুন্দর বলেছে। মানে ওর 37 ইয়ার্সের জায়গাটা থেকে এটা খুব সুন্দর একটা কথা, কিন্তু কথা হচ্ছে 13 বছরের একটা মেয়ে কেন এটা বুঝতে যাবে? ও কিন্তু এটাই বুঝেছে যে এই এত 3 তলা একটা বাড়ি, 3 রুমের একটা বাড়ি ওর মাথার উপরে দিয়ে দেওয়া হলো। দেখুন, এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে সব কিছুর একটা বয়স থাকে। হ্যাঁ, এবং
ছেলেটার জায়গা থেকে কিন্তু খুব সুন্দর নামাজ পড়েছে, বসছে, এখন পর্যন্ত আমাদের কাছে ভালোই লাগছে শুনতে। কিন্তু এটা আসলেই কেউ বুঝতে চাইবে? 13 বছরের মেয়েটাকে এই জিনিসটা বুঝতে চাইবে? এইটা বোঝাটা জরুরি ছিল। হ্যাঁ হ্যাঁ, তারপর উনি যেটা বলছে যে আমার ভাই বোন আছে, সবাই আমার ছোট, কিন্তু আমার তো প্রায় 10-12 বছরের বড়। ওনার যে 10-12 বছরের ছোট, সে আমার 12-13 বছরের বড়। মানে তাকে আমি ছোটবেলা থেকে এইভাবে দেখে অভ্যস্ত। তো এইগুলো চিন্তা ভাবনা, মানে ওই সময় তো আর এত কিছু কিন্তু ওনার ছোট ভাই বোন এগুলা, মানে ওনার কাছে তো এগুলো বাচ্চা এখনো, আর আমার কাছে তারা অনেক বড়। আমি তাদেরকে কি টেক কেয়ার করবো, তারা আমাকে করবে, মানে আমার এরকম একটা বিষয়টা তাই। হ্যাঁ, তো আমি চুপ হয়ে শুধু শুনছিলাম, ও আচ্ছা ও আচ্ছা, মানে আমি কিছু বলার মতো ভাষাও পাচ্ছি না, বা আমি কি বলবো, আমার এখানে ডায়লগই কি ছিল, মানে আমি এরকম মনে হচ্ছে যে কেউ আমাকে একটা স্ক্রিপ্ট ধরাই দিত, আমি একটু দেখে আমাকে কেউ কিছু বলেও না, এই লোক কি বলতেছে। তো যাই হোক, এই কথাটার পরে মানে যখন উনি এটা বলার পরে বলতেছে যে তুমি, আমাদের একটা মানে রুলস আছে, বিয়ের পরে নাকি বাসর ঘরে নাকি কিছু দেয়, হাজব্যান্ড ওয়াইফকে কিছু দেয়, তারপর নাকি টাচ করে, এরকম কিছু একটা। তো আমাকে বলতেছে যে তোমার কি আমার উপর কোনো দাবি আছে, মানে এইগুলোও আমি জানতাম না, এগুলো আমি অনেক পরে গিয়ে শুনছি, এগুলো অনেক পরে গিয়ে জানছি যে এই সময় নাকি কিছু চাইতে হয়, মানে এই সময় যা চাইবে তাই দিতে হবে, এরকম কিছু একটা। তো এটাও আমাকে কেউ বলে দেয়নি। আমি ওই সময় একটা লসে পড়ে গেলাম না, মানে এরকম মনে হচ্ছে এখন আর কি। তো তখন আমাকে এটা কেউ বলে নাই। তো আমি বললাম যে না, আমি জানতাম না দাবি জিনিসটা কি। তো না বলার পরেই সে তো মানে আমার কাছে খুবই, মানে এই কথাগুলো বলতে আমি বলতে পারবো না। না ঠিক আছে, বলার দরকার নেই, আমরা জাস্ট সিচুয়েশনটা বুঝতে যাচ্ছি যে ওইটা আমার ফার্স্ট নাইট ছিল, আর আমি ওগুলা মানে ওই ফিজিক্যাল ব্যাপারগুলো আমি বুঝতাম না, ওই সময়টাতে বোঝার কথাও না, বুঝতামও না, একদমই বুঝতাম না যে এই হয়। তো যখন উনি শুরু করলো, শুরু থেকে শেষ পর্যন্ত মানে খুব অল্প সময়ের মধ্যে খুব অমানবিকভাবে, মানে এটা এখন বর্তমানে যদি আমি কল্পনা করতে যাই, তাহলে এটা একমাত্র পারে রেপিস্টরাই পারবে, এটা রেপ ছাড়া কিছু ছিল না। এখন বুঝি, ওই সময় বুঝতাম না। আর ওই সময় আমি এগুলো বুঝতাম না দেখে, আর আমাকে একটা কথা বলা হয়েছিল, আমার মাথায় একটা জিনিস কাজ করছিল যে ভাবি বলছে যে এইখানে যা হবে এগুলো সবই ঠিক, হ্যাঁ এখানে যাই হোক, মানে ভেঙে বলেনি, বলছে তোর সাথে আজকে যা হবে এটি ঠিক, আর এটা মেনে নিতে হবে, আর এটা যদি না মেনে নিস তাহলে মানে এই ধরনের একটা বলছে যে এটা আজকের রাতের কোনো চিল্লাচিল্লি করা যাবে না। তো আমিও চুপ করে, আমার কাছে মনে হচ্ছিল কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করতেছে, মানে মনে হচ্ছিল যে কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করতেছে, আর আমি ব্লাড দিয়ে পুরো, মানে আমার শরীরে সব ব্লাড বের হয়ে যাচ্ছে, আমার এরকম মনে হচ্ছে যে আমার শরীর থেকে সব ব্লাড বের হয়ে যাচ্ছে, আমি মানে গরু কাটলে যেরকম করে না, আমি ওরকম কাঁপতেছি, কিন্তু সে তার কাজ করলো। আমি খুব অবাক হয়েছি যে আমি উঠে বসতে পারতেছিলাম না, সে আমাকে টান দিয়ে উঠে বসায় বলতেছে ওয়াশরুমে যাও। আমি ওয়াশরুমে কীভাবে গেছি আমি জানি না, আমি খুব ধরে খুব কষ্টে কাঁপতে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে আসলাম। আসার পর আমি খুব কষ্টে, যে আমি যখন বিছানায় মানে ঘুমাতে যাব, তখন আবার মাই গুডনেস এরকম করে সে সারা রাতে, মানে রাত 3টা থেকে ভোর সকাল 8টা পর্যন্ত 4 বার আমার সাথে এইরকম করলো। আমি আর সকালে উঠতে পারি না, মানে আমি উঠে বসতে পারি না। তারপর 2-3 দিন কি হয়েছে আমার মাথায় নেই, মানে আমি এখন আর এটা বলতে পারবো না, কারণ আমি পুরো সেন্সলেস ছিলাম, আর ওনারে দেখলেই আমার ভয় লাগতো। সে যতবার আসতেছে সামনে, 2-3 দিন আপনি সেন্সলেস অবস্থায় ছিলেন? আমি জানি, মানে আমি সেন্স ছিল, কিন্তু আমি এখন গল্পটা বলতে পারবো না যে এই 2-3 দিনে কি হয়েছে। আচ্ছা, এই 2-3 দিন আমার বৌভাত হয়েছে, আমাকে পার্লারে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমি নিস্তব্ধ। আর তখন আমার মানে শারীরিক কন্ডিশন খুব খারাপ, কিন্তু সবাই বুঝতেছিল, কিন্তু কেউ বুঝতে দিচ্ছিল না আমাকে। মানে এভরিবডি অ্যাভয়েড দিস, মানে সবাই জিনিসটাকে অ্যাভয়েড করছে, তারা পার্টিটাকে এনজয় করছে। এটা শুধু আপনার ফ্যামিলির সমস্যা না, এটা আমাদের পুরো সমাজেরই সমস্যা, এটা সমাজটাই অ্যাভয়েড করে। এবং আমার মনে আছে, আই ফেস হিউজ ডিফিকাল্টি ফর দ্য ফার্স্ট টাইম যখন আমি রেডিওতে এই ধরনের একটা, আমি নট আজকেই না প্রথম, আমি এটা আগে বিষয়গুলো খুব চ্যালেঞ্জ জায়গা থেকে আমি প্রচার করার চেষ্টা করেছিলাম।